আমি একটা বাড়িতে থাকতাম, সেটা অনেকেই জানে, ইনফ্যাক্ট আমার বন্ধুবান্ধব বা আমার পরিচিত অনেকেই জানে যে আমি একটা বাড়িতে থাকতাম, যে বাড়িটাতে একটা আনক্যানি কাইন্ড অফ এনার্জি ছিল। সেই এনার্জিটা আমাকে খুব কনজিউম করে ফেলেছিল। ইউ শুড অ্যাকসেপ্ট এভরি ইমোশন পসিবল, কারণ যদি এটা না হয় মানুষ কি ভয়, আমি ভয় পাই না, আরে বীরত্বের কাজ না বিরাট, তুমি বিরাট কেউ হয়ে যাওনি, তুমি ভয় পাও না, আমি খুব সাহসী, কিচ্ছু করার দরকার নেই ভাই, সবাই ভয় পায়, অ্যাকসেপ্ট করতে সমস্যাটা কোথায়? মানে আমাকে যারা খুব কাছ থেকে চেনে তারা জানে যে অলরেডি আমি অনেকটা দিন কাটিয়েছি অঘরীদের সঙ্গে, প্রায় 27 দিন অঘরীতন্ত্রিকদের সঙ্গে কাটিয়েছি, এবং সেই অর্থে যদি বলতে পারিস তাহলে আমি অঘরীতন্ত্রে দীক্ষিত। তো এনিওয়ে, আমি কিন্তু ওনার থেকে যারা পেলাম সেটাই সম্পূর্ণ আলাদা, কারণ আমারও মনে হচ্ছিল অঘরীতন্ত্রিকরা তো মাংস খায়, মানুষের মাংস খায়, এটাই তো বেসিক আইডিয়া আমাদের। Welcome to a brand new episode of X-Sphere, the Uncanny Podcast. তবে আজকের অনুষ্ঠানটা হবে একটু ভিন্ন, মানে আজকের এপিসোডটা। ইন্ট্রোডাকশনটা সেরে নিই। আগে হচ্ছে আমি অরিন্দম, আমি অরুণিমা। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের এপিসোডে। আজকে আমাদের এপিসোডে যে গেস্ট আর কি, I don't think the man needs any kind of an introduction. He is a quite prominent face in terms of cine society of আমাদের টলিউড ইন্ডাস্ট্রি. He is a filmmaker. হালিতে ওর করে বললাম কারণ he is a childhood friend of mine. That's another kind of a introduction যেটা বলা যেতে পারে। আর মানুষটির নাম হলো অরুণব খাসনবিশ। সো আমি আর বেশি কিছু বলবো না অরুণবর সম্বন্ধে, বাকিটা অরুণব নিজেই বলবে। অরুণব, ওয়েলকাম টু আওয়ার স্টুডিও, আমাদের এক্সপিয়ারে। তুই শিলিগুড়িরই ছেলে, লোকাল ল্যাড আই ক্যান সে, বাট কর্মর ক্ষেত্রে কাজের সূত্রে আর কি ও আজকাল বেশিরভাগ সময়টা কলকাতাতে থাকে। অ্যাজ আই মেনশনড আর্লিয়ার দ্যাট হি ইজ আ ফিল্ম মেকার, এবং এটার সঙ্গে বহুদিন ধরে যুক্ত। তো অরুণব, কিছু বল তোর সম্বন্ধে। প্রথম কথা হলো থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। শিলিগুড়িতে তো খুব বেশি আসা হয় না, এসে যে এরকম একটা পডকাস্ট সেটআপে বসা যাবে, থ্যাংক ইউ ফর দ্যাট। আর তোদের সঙ্গে গল্প করতে গেলে আমি তুই বললাম, কারণ আমার ওই নিজেই বলে দিল, ছোটোবেলার বন্ধু। তোদের সঙ্গে কথা বলার এমনি প্রচুর কথা হয়, প্রচুর আড্ডা হয়, সেটা এরকম একটা ফর্মাল সেটআপে ইনফর্মাল আড্ডার মতো ব্যাপারটা হলেই মজা হবে। খুবই ভালো লাগছে, আর আছি ভালোই, ঠিকই আছি, চলছে সবই ঠিকঠাক। আর উল্টো দিকের চেয়ারটা বসতে একটু অসুবিধা হয়, কারণ জেনারেলি আমি অভ্যেসটা মনে হয় একটুখানি পাল্টে গেছে, কারণ তুই বেসিক্যালি পাইলট সিটেই বসিস, যেখানে ইউ অ্যাকচুয়ালি ক্যারি ওভার দ্য এন্টায়ার শো, রাইট? তো কিন্তু আজ ঘটনাচক্রে তোকে বসতে হলো আমাদের এখানে। সো তোর রিসেন্ট কিছু প্রজেক্টসের সম্বন্ধে বল। আমার রিসেন্ট প্রজেক্টস বলতে এই বছর আমি একটি ছবি করব যার নাম ইচ্ছে পুরাণ। ইট ইজ অ্যাবাউট, গল্পটার তো ডিটেল বলছি না, বাট ইট ইজ অ্যাবাউট হিউম্যান রিগ্রেটস। মানে আমাদের সবার তো একটাই প্রবলেম যে আমরা না রিগ্রেট খুব করি। তো এটা নিয়েই কোথাও একটা গিয়ে মনে হয়েছিল কিছু একটা করা দরকার, কিছু একটা করতে ইচ্ছে হলো, তো সেটা নিয়ে একটা গল্প লিখলাম, সেটার নাম হলো ইচ্ছে পুরাণ। তো সেটা এই বছর শ্যুট করব, ইন মিড অর একটু লেটার ইন দ্য ইয়ার এটা শ্যুট করব। আর তাছাড়া তো ইউটিউবে নতুন একটা মজা পেয়েছি করতে, হেভি মজা লাগছে করতে। সোল কানেকশন পডকাস্ট, সোল কানেকশন বৈঠক, এটা তো নিজের মতো করে একটা অডিয়েন্স তৈরি করেছে, সেটা করতে মজা লাগছে। বাট সিনেমাটা অবশ্যই এই বছর করছি। এর লাস্ট আমি কাজ করেছিলাম 2023-এর এন্ডে। 2024টা পুরোপুরি আমার পডকাস্টের উপরেই ফোকাস ছিল। এইবার এখন একটুখানি আবার সিনেমাটা বানাবো। এখন যেটা হয়েছে সেটা হলো, সিনেমাটা আমার যখন ইচ্ছা হয় তখন বানাতে পারি, না হলে যেহেতু ওটাই আমার কাজ ছিল,
তো আমাকে যেটাই পেতাম সেটাই করতে হতো। এখন সেটা একটা মানে এখন যে সিচুয়েশনে আছিস তো মানে প্রেশার নেই, প্রেশার নেই, কোনো প্রেশার নেই, যখন ইচ্ছে নিজের মতন করে বানাতে, নিজের মনের আনন্দে, সিম্পল, অ্যাবসলিউটলি গ্রেট। আর দর্শকদের জানিয়ে রাখি, মানে যারা আমাদের সঙ্গে আছেন, যে অরুণবর যে চ্যানেল বৈঠক, ইট হ্যাজ বিকাম কোয়াইট পপুলার এবং ইটস এ ভেরি ভেরি গুড শো, মানে আমি পার্সোনালি আমার পার্সপেক্টিভ থেকে বলছি। আর আমাদের এইখানকার শোটা যদিও বা আমাদের এই সিরিজটা যদিও একটুখানি ভিন্ন স্বাদের, তবে কোথাও যেন একটা লিঙ্ক আছে আমার মনে হয়, কারণ ওয়েন উই টক অ্যাবাউট আনক্যানি মানে সাবজেক্টটা বা সুপার ন্যাচারাল বা আনন্যাচারাল, সেখানে প্রচুর বই এবং প্রচুর গল্প উঠে আসে, উইচ ইজ অ্যাগেন লিঙ্ক টু ইয়োর শো, উইচ ইজ বৈঠক। একদমই তাই। বৈঠকে ইনফ্যাক্ট আমরা একটা দশম মহাবিদ্যার উপর একটা পডকাস্ট করেছিলাম, সেখানে আমরা 10টা দেবীর স্পিরিচুয়াল দিক, ফিলোসফিক্যাল দিক, এই পুরোটা নিয়ে কথা বলেছিলাম। এবং যেহেতু বেশ কিছু সাবজেক্টে আমার ইন্টারেস্ট আছে, যেহেতু আমার খুবই জানার ইন্টারেস্ট, মানে ওই কৌতূহলটাই বাঁচিয়ে রেখেছে আমাকে, তাতে আমি বিভিন্ন জিনিস পড়তেই থাকি, বিভিন্ন রকম পড়াশোনা করতেই থাকি। তার মধ্যে একটা তুই যেটা বললি সেটা নিয়ে আমার একটা নিজস্ব পার্সপেক্টিভ আছে। তুই প্রচুর বই পড়িস এবং সেটাই তোর বৈঠকের মেন কন্টেন্ট হিসাবে চলে। তবে অ্যাজ আ ফ্রেন্ড, আর আমি প্রিটি শিওর যে যারা আমাদের দর্শক আছে তারাও তোর থেকে এটা জানতে চাইবে, যে অ্যাজ আ ফিল্ম মেকার যদি তুই কোনোদিন একটা অপরচুনিটি পাস, তুই কি কোনোদিন এই ভৌতিক সংক্রান্ত বা এরকম ধরনের কোনো মুভি বানাবি বা সিরিজ বা দেখ, আমার পার্সোনালি ভূতের সিনেমা দেখতে বা ভূতের গল্প বানাতে বা ভূতের গল্প পড়তে আমার দারুণ লাগে, বাট ভূতের সিনেমা দেখতে আমার খুব একটা ভালো লাগে না। তার কারণ যেহেতু আমি ফিল্ম মেকার, সেহেতু আমি বুঝতে পারি মেকআপ করে একটা ভূত এসে আমাদের ভয় দেখাচ্ছে, তো ব্যাপারটা আমার একেবারেই পোষায় না। তো আমার মনে হয় বোঝা যায় পেছনে একটা লোক আছে নিশ্চয়ই, এই লাইটটা কাটা স্ট্যান্ড নিয়ে দাঁড়িয়ে আছে একজন, এটা মনে হয় আমার। এটা আমাকে কোথাও একটা ইলিউশনটা থেকে ছড়িয়ে দেয়, আমি ওই ইলিউশনটার মধ্যে ঢুকতে পারি না। বাট স্টিল আমি বলবো, মাইকেল ফ্ল্যানাগান বলে একজন ফিল্ম মেকার আছে, ডক্টর স্লিপ বলে একটা ফিল্ম আছে, আরও অনেকগুলোই আছে, ওর হররের আইডিয়াটা ইজ ভেরি ডিফারেন্ট। ওই ধরনের সিনেমা আমার খুব পছন্দ। মানে ওই যেমন যদি এক্সাম্পল দিতে পারি, মানে ওর হররের ধারণাটা ইজ নট অ্যাবাউট ভূত, ইট ইজ অ্যাবাউট দ্য আইডিয়া অফ ফিয়ার। ওকে, ভূত আর আইডিয়া অফ ফিয়ার, মানে আমরা তো অ্যাকচুয়ালি ভূত বিষয়টার প্রতি এত ইন্টারেস্ট, কারণ আমাদের এই যে ফিয়ার বলে বিষয়টা, তোদের চ্যানেলের সঙ্গেও ফিয়ার কানেক্টেড আছে, ফিয়ার বলে বিষয়টা না খুব একটা কোর ইমোশন আমাদের, খুব একটা কোর ইনস্টিংক্ট, যেটা আমাদের মাঝে মাঝে পেতে ভালো লাগে। হ্যাঁ, ভয় পেতে আমাদের ভালো লাগে। প্রত্যেকটা মানুষেরই একটা টাইমে একটু ভয় পেতে ভালো লাগে, ওরকম একটা সবই পেতে ভালো লাগে আমাদের। অ্যাকচুয়ালি আমাদের প্রেম পেতে ভালো লাগে, দুঃখ পেতে ভালো লাগে, আনন্দ পেতে ভালো লাগে, এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের ভয় পেতেও ভালো লাগে। তো সেইটা আমি যদি করি কোনোদিন কাজ, তাহলে আমি ওইটার উপরে কাজ করব, যে টু আইডেন্টিফাই দ্য সাইকোলজি অফ ফিয়ার রাদার দ্যান শোয়িং এ ঘোস্ট অন ক্যামেরা অর অন স্ক্রিন। সেটা আমার মনে হয় আমি যদি এরকম কিছু করি। আমার এক বন্ধু যেমন রিসেন্টলি মৈনাক ভৌমিককে চিনিস তোরা? মৈনাক ইজ আ ভেরি ক্লোজ ফ্রেন্ড। মৈনাক একটা হরর ফিল্ম করছে, হ্যাঁ, রিসেন্টলি। ও একটা অদ্ভুত ডার্ক থ্রিলার করলো এর মধ্যে। তো আমাদের কথা হচ্ছিল যে আমার অ্যাজ এ ফিল্ম মেকারও বা প্রত্যেকেরই অ্যাজ এ ফিল্ম মেকারও আমরাও ডিফারেন্ট কাইন্ড অফ গল্প বলার চেষ্টা ইচ্ছে তো হয়, এবং বিশেষ করে এমন কোনো সাইকোলজি নিয়ে যেটা ইজ ভেরি কোর অফ হিউম্যান। তো অবশ্যই একটা না কোথাও না কোথাও কখনো না কখনো করবো তো বটেই। আমরা হয়তো অ্যাজ এ দর্শক, মানে তোর কন্টেন্টকে কনজিউম যারা করে আর কি, একটা এক্সপেকটেশন নিয়ে থাকবো যে একদিন অরুণভ একটা ভৌতিক বানাবো। নিশ্চয়ই মানে থ্রিলার ইন দ্য সেন্স, মানে সিন অলরেডি আমরা দেখে ফেলেছি। ইট ওয়াজ আ সাইকেডেলিক থ্রিলার টাইপের, ইটস কাইন্ড অফ, হ্যাঁ, একটুখানি সাইকোলজিক্যাল থ্রিলার রাদার। আর ভৌতিক একটা কিছু আসতে পারে আপাতত there is a possibility নেক্সট ইয়ার হয়তো। আমার এটা মাথায়ও আছে, আমি একটা গল্পের বেসিক আইডিয়াও আছে মাথায়, বাট সেটা খুবই সিড লেভেলে আছে, তো এখনই ওটাকে করতে চাইছি না, বাট হ্যাঁ ভবিষ্যতে করবো, দ্যাটস ফর শিওর। আর বিফোর উই মুভ অন টু দ্য মেন থিম অর দ্য মেন সাবজেক্ট অফ দিস পার্টিকুলার এপিসোড, তোর সঙ্গে
মানে আমি জিজ্ঞেস করবো না কখনোই যে whether you believe it or not, বাট তোর সঙ্গে কি এরকম ধরনের কোনো আমি শুধু ভৌতিক বলবো না, বাট কোনো সুপার ন্যাচারাল হতে পারে, আনন্যাচারাল হতে পারে, আনক্যানি হতে পারে, কোনো রকম এরকম ইনসিডেন্টসের সম্মুখীন কি তুই হয়েছিস? হয়েছি, কিন্তু আমি সেটাকে আনন্যাচারাল বলবো কি না আই এম নট শিওর, বা প্যারানর্মাল বা যেটাকে লজিক্যাল অর ইললজিক্যাল, এই ব্যাপারটা নিয়ে আমার একটা কনফিউশন ছিল অনেকদিন ধরে। বাট আমার সঙ্গে এমন এমন ঘটনা ঘটেছে যেগুলো সত্যি যদি লজিক দিয়ে বিচার করতে যাই তাহলে সেই লজিকটা বোধহয় কিছু কিছু জায়গায় ফেল করে যাবে, খাটে না লজিক। আমি একটা বাড়িতে থাকতাম, সেটা অনেকেই জানে, ইনফ্যাক্ট আমার বন্ধুবান্ধব বা আমার পরিচিত অনেকেই জানে যে আমি একটা বাড়িতে থাকতাম, যে বাড়িটাতে একটা আনক্যানি কাইন্ড অফ এনার্জি ছিল। সেই এনার্জিটা আমাকে খুব কনজিউম করে ফেলেছিল অ্যাজ এ পার্সন। আমি আমার কাজ বল, আমার ভাবনা চিন্তার পরিসর বল, আমার খুব ব্লকড মনে হতো সব দিক দিয়ে। এবং ওই যে পার্টিকুলার টাইমটা আমার জীবনের, সেই টাইমটায় আই ওয়াজ দ্য মোস্ট আনপ্রোডাক্টিভ। আমি কোনো কাজ করতে পারতাম না, অ্যান্ড আই ওয়াজ ইন এ ডিপ্রেশন। এবং পরবর্তীতে যদি সত্যি গল্পের কথাই বলা হয় বা যদি সত্যি ঘটনার কথা বলা হয়, আমার তারপরে ওই পার্টিকুলার বাড়িটাতে আরও একজন ভাড়া গেছিল। সে আমাকে বোধহয়, ও ভাড়া নেওয়ার বোধহয় 20 দিন না 25 দিন পর আমার ফোন করে বলে যে এরকম আমরা একটা ভাড়া নিচ্ছি, শুনলাম এখানে তুমি থাকতে আগে। হ্যাঁ। বলে এই বাড়িটায় কি কোনো প্রবলেম আছে? কেন? বললো যে আমাদের যে ছেলেটা যে রাত্রিবেলা থাকে সে থাকতে চাইছে না, এবং আমি একটা ছেলেকে সরিয়ে আরেকটা ছেলেকে এনেছি, সেও থাকতে চাইছে না। বলছে তার একটা অদ্ভুত অসুবিধা হচ্ছে, তার ভয় লাগছে। এবার দেখ, ব্যাপারটা হলো এটাকে আমরা কিভাবে বিচার করব বা কোন লেন্স দিয়ে দেখব, লজিক বা সায়েন্সের লেন্স দিয়ে নাকি ভৌতিক লেন্স দিয়ে, সেটা সম্পূর্ণ ডিপেন্ড করছে পার্সপেক্টিভের উপর। আর আমার কাছে আমার জীবনে যেহেতু এটা এমন একটা জিনিস, বা এই নিয়ে প্রচুর কথা হয় চারিদিকে, ইন্টারনেটেও এখন প্রচুর কথা হয় অন হরর অ্যান্ড হরর এক্সপিরিয়েন্সেস বা ভৌতিক অভিজ্ঞতা যাকে বলে। কিন্তু আমার মনে হয় একটু ইররাশনাল কথাবার্তাও হয়। আমার মনে হয় আরেকটু যদি রিয়েলিটির কাছাকাছি দিয়ে বিচার করা যায়। দেখ, আমার মনে হয় পৃথিবীতে সব কিছু আমরা জানি না, দ্যাট ইজ ভেরি ট্রু। এমন অনেক there is something beyond, সেটা তো মানতেই হবে, সেটা তো না মেনে কারো অপশন নেই। ওই জন্যই আমি বলি যে এটাকে আমার আনন্যাচারাল মনে হয় না। দিস ইজ অলসো পার্ট অফ নেচার। যদি সত্যি কোট আনকোট ভূত বা ঘোস্ট বলে কিছু থেকে থাকে। বাট আমার সমস্যাটা অন্য জায়গায়। আমার সমস্যাটা হলো ইজ অ্যাবাউট দ্য কনসেপ্ট অফ ঘোস্ট, অর সেই অর্থে যদি বলিস খারাপ শক্তি। ঈশ্বর যেমন একটা শক্তি, সেরকম যদি একটা উল্টো দিকের শক্তি বলা হয়, তাহলে সেই শক্তিটা নিয়ে আমার প্রবলেমটা অন্য জায়গায়। তা হলো সারা পৃথিবীতে মানুষ তো অনেক, বিলিয়নসে মানুষ, 7 বিলিয়ন বলবো না, 7 বিলিয়নের কাছাকাছি মানুষ না? হ্যাঁ, তাই হবে। যত মানুষ আছে, মানুষ হিসেবে আমরা তো আর্কিটেকচার ওয়াইজ তো আমরা সেম ক্রিয়েচার, তাই তো? এবার আমরা আমাদের জন্য ব্রহ্মদত্তি আছে, আর অন্যের জন্য কেন ডিমন থাকবে? এখানে আমার সমস্যা আছে। থাকলে তো সব জায়গায় একই জিনিস থাকা উচিত। তাহলে জিন কেন থাকবে আলাদা করে? মানে কি এরা কি আলাদা আলাদা যখন ধর্ম পরিবর্তন হয়েছিল এদের জন্য হয়েছিল? তাহলে এদেরকে বলছিল আজ থেকে তুমি ব্রহ্মদত্তি ছিলে এতদিন, এখন তুমি জিন, আজকে থেকে তুমি মুসলিম ধর্মের জিন, আজকে থেকে তোমার নাম লুসিফার, তুমি হলো খ্রিস্টান ধর্মে করে নাও, ডিমন হয়ে যাও তুমি। এটা আমার কাছে খুব অসুবিধাজনক লাগে। এবং আমার মনে হয় সবসময় যদি একটা কোনো এনার্জি, নেগেটিভ এনার্জি এই পৃথিবীতে আছে, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। যেমন কিছু কিছু জায়গায় এনার্জিস একটু ডিফারেন্ট এনার্জি হয়। কিছু কিছু জায়গায় গেলে তোর ভালো লাগবে, কিছু কিছু জায়গায় গেলে তোর খারাপ লাগবে। যেমন বেনারস বলে যে একটা এমন জায়গা যেখানে গেলে তোর এমনিতেই একটুখানি ঈশ্বর ভক্তি তৈরি হয়ে যাবে। কী করে হবে? তার পরিবেশ বল, তার আশপাশ বল, তার যা ওভারঅল যা ভাইবটা, সেই ভাইবটা একরকম হয়। কোনো বাড়িতে তুই ঢুকবি, সেই বাড়িটা ঢুকে তোর ভালো লাগবে না, মন খারাপ হয়ে যাবে। কোনো বাড়িতে ঢুকে তোর খুব আনন্দ, বাহ এই বাড়িটার মধ্যে একটা পজিটিভিটি আছে। এই পজিটিভ কোনো জায়গায় গেলে পরে একটুখানি গা ভারী লাগে, ছমছমে লাগে। আই উইল কাম ব্যাক টু ইউ, বাট যেহেতু তুই
বা বেনারস এই সাবজেক্টটা উঠালি, আর শি ইজ আ পার্সন যে বহুবার এবং খুব ফ্রিকুয়েন্ট ভিজিটার টু বেনারস। তো আমি অরুণিমাকে জিজ্ঞেস করবো যে হ্যাভ ইউ ফেল্ট, মানে কোনোদিন তোমার মনে হয়েছে যে ওখানে গা ভারী হওয়া, বা কারণ ওখানে মণিকর্ণিকা ঘাট এবং সেখানে তো দ্যাট ইজ আ মহাশ্মশান, রাইট? হ্যাঁ, তো যেহেতু সেখানে কনস্ট্যান্টলি ডেড বডিজ আসছে এবং সেখানে কনস্ট্যান্টলি চিতা জ্বলছে, তো সেরকম কোনো একটা আনপ্লেজেন্ট টাইপের সিচুয়েশন বা এরকম কোনো দিন? একেবারেই না, জানি না, হয়তো মাথার মধ্যে থেকে গেছে ব্যাপারটা যে মণিকর্ণিকায় দাহ করলে পরে আত্মার মুক্তি ঘটে, সেইটা মাথায় থাকে বলেই কিনা জানি না। তবে ওখানে না শান্তি ছাড়া আর কিছু আমি অন্তত অনুভব করিনি। অদ্ভুত ধরনের একটা শান্তি, সেটা তুমি হরিশ্চন্দ্র ঘাটেই বলো বা মণিকর্ণিকা ঘাটেই বলো, মানে অসাধারণ শান্তি পাওয়া যায় ওখানে গেলে। আমিও সেটাই বলছিলাম যে বেনারসের যে এনার্জিটা, সেটাই খুব একটা কামিং এনার্জি, খুব শান্ত একটা এনার্জি। শহরটাতে পা দিলেই অদ্ভুত একটা, একদমই তাই, আমি সেটাই বলছি। তো সুতরাং এটা তো আছে, এই জিনিসটা তো এটা তো আছে, বাট মুশকিলটা হলো আমরা না সব কিছুকে ব্র্যান্ড করতে চাই। এটা আমাদের একটা সুবিধার জন্য, নিজেদের সুবিধার জন্য। মানে ধর আমি ফিল্ম মেকিংয়ের এক্সাম্পল থেকে বলি, ধর একটা লোক সে অনেকদিন ধরে একটা মারামারির সিনেমা বানিয়েছে, সেই লোকটাকে না আমরা অ্যাকশন ফিল্ম ডিরেক্টর হিসেবে ব্র্যান্ড করে দিতে খুব পছন্দ করি। কেন? আমাদের সুবিধা হয়, আমাদের মাথায় কম্পার্টমেন্টালাইজ করতে সুবিধা হয়। রাইট রাইট, অ্যাবসলিউটলি। আমরা তখন ভাবি যে এই লোকটা এরকম বানাবে, এই যদি সব কিছু করে তখন আমার মাথার মধ্যে আমরা একটু কম্পার্টমেন্টালাইজ করে দিলে সুবিধা, এই কমেডি করতে পারে শুধু, এই লোকটার এইটুকুই এক্সপার্টিস বলে আমরা যদি ডিসাইড করে নিই, তাহলে আমাদের মাথার আর কাজ করতে হয় না। এবার এই যে আমরা ভূত বলে ব্র্যান্ডিং করে দিলাম, তাতে আমাদের সুবিধা হয়ে গেল, এখানে ভূত আছে বলে দিলাম, সুবিধা হয়ে গেল। কিন্তু এইটাকে আরেকটু বিট গভীরে গিয়ে যদি আরেকটু ডিটেলে মানুষ ভাবতে যায়, সেখানে হয়তো অনেক রকম লজিক্যাল এক্সপ্লেনেশন বেরোতে পারে বা নাও পারে। আমি তো যাই না, কারণ আমি তো একজন কি বলবো বিশারদ না এই বিষয়ে। আমি শুধু জানি যে মানুষের সাইকোলজি বা মানুষের বেসিক হিউম্যান নেচারের জায়গা থেকে কি কি হতে পারে। সেই জায়গা থেকে আমার বারবার মনে হচ্ছে যে অনেক সময়তেই এমন কিছু ঘটনা মানুষ এমনভাবে পারসিভ করে নেয় অনেক সময়, যেটা হয়তো এক্স্যাক্টলি তা নয়, হয়তো সেটার মধ্যে একটা টোটালটাই পারসেপশন। এবার এই পারসেপশনটা ক্রিয়েট করলে আমাদের বললাম সুবিধা হয়। যেরকম ধর একটা ইভেন্ট ঘটলো, ইভেন্টটা কোনো মানে ভালো ইভেন্ট না, একটা খারাপ ইভেন্ট, কারোর ডেথ হলো বা কোনো কিছু হলো, সেটা তোর কাছে অতটা ইম্প্যাক্ট না ক্রিয়েট করতে পারে যতটা ইম্প্যাক্ট হয়তো আমাকে ক্রিয়েট, একদম। এবং সেখানে তুই ভয় না পেতে পারলি, কিন্তু হয়তো আমি সেই ইনসিডেন্টটা দেখে সাংঘাতিক একটা ফিয়ার জন্মগ্রহণ করলো আমার ভেতরে। রাইট। সো ব্যাপারটা অনেকটা ওরকমই। কারেক্ট। এবং আমার এখানে আমার একটা বক্তব্য আছে, সেটা হলো যে কোনো ইনসিডেন্ট যদি মানুষ একটুখানি ডিপে গিয়ে ভাবার চেষ্টা করে, তাহলে মানুষের না আত্মোন্নতি ঘটবে বেসিক্যালি। মানে মানুষের ভেতরের রিয়েলাইজেশনের যে লেভেলটা সেটা আরও বাড়বে, তাতে একটু কিছু সুবিধা হবে। মানে তাতে কিছু সুবিধা বলতে, ভয় আমি কেন পাচ্ছি সেটা যদি আমি প্রপারলি বুঝতে পারি, তাহলে আমার জন্য আমার জীবনটা অতিবাহিত করা অনেক বেশি সোজা হবে, কারণ আমি মানুষ হিসেবে উন্নতি করব। আমাদের মুশকিলটা হলো আমরা ভয়টাকে অ্যাভয়েড করে দিই। ভয়, ইউ শুড অ্যাকসেপ্ট এভরি ইমোশন পসিবল। কারণ যদি এটা না হয়, মানুষ কি ভয়, আমি ভয় পাই না, আরে বীরত্বের কাজ না বিরাট, তুমি বিরাট কেউ হয়ে যাওনি, তুমি ভয় পাও না, আমি খুব সাহসী, কিচ্ছু করার দরকার নেই ভাই, সবাই ভয় পায়, অ্যাকসেপ্ট করতে সমস্যাটা কোথায়? অ্যাবসলিউটলি। আমি রিসেন্টলি একটা জায়গায় গিয়েছিলাম, আমি জানি না, এটা হঠাৎ করে একটা মানে মনে হলো আমার, সেটা হচ্ছে আমি তারাপীঠে গিয়েছিলাম এবং সেখানে আমি যখন শ্মশানের দিকে যাচ্ছি, তখন আমি কিছু লোককে ওখানে দেখতে পাই। কুড বি দে আর তান্ত্রিক অর সামথিং লাইক দ্যাট। অনেক তান্ত্রিক আছে তারা তন্ত্র সাধনা করে, এবং আমি জানি না, কিন্তু আমি না স্টেপিনই করতে পারলাম না। আমার কিন্তু ভয় লাগছে না, এবং দিনের বেলা আমার কিছু না, কিন্তু একটা অদ্ভুত রকম ফিলিং হলো আমার, যেটা আমাকে প্রসিড করতে আটকাচ্ছে। সেটা কেন হলো, কিসের জন্য হলো আমি জানি না। তো এই সাবজেক্টটা আমি কথা কেন বললাম, কারণ আমি জানি না তোর কোনো ওরকম থট প্রসেস আছে কিনা,
বাট হ্যাভ ইউ এভার বিন টু সাচ কাইন্ড অফ প্লেসেস যেখানে তান্ত্রিক বা এরকম? অবশ্যই, মানে আমাকে যারা খুব কাছ থেকে চেনে তারা জানে যে অলরেডি আমি অনেকটা দিন কাটিয়েছি অঘরীদের সঙ্গে, প্রায় 27 দিন অঘরী তন্ত্রিকদের সঙ্গে কাটিয়েছি, এবং সেই অর্থে যদি বলতে পারিস তাহলে আমি অঘরী তন্ত্রে দীক্ষিত, যদি বলতে হয়। হ্যাঁ, নিউ সাইড অলটুগেদার, একদম। এবার সেটার কিন্তু আমি আমার জীবনে যেভাবে তন্ত্রকে দেখেছি সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা দেন দ্য বেসিক আইডিয়া অফ তন্ত্রকে বেসিক্যালি কিভাবে দেখা হয়। তন্ত্রকে কি, তন্ত্র বলতে তোমার মাথায় কি আসে? খুব সাধারণ কথায় হচ্ছে ওই জল পোড়া তেল পোড়া টুকটাক, এই তন্ত্র বলতে ব্ল্যাক ম্যাজিক। ব্ল্যাক ম্যাজিক, একদম। তন্ত্র কোনোভাবে ব্ল্যাক ম্যাজিকের সঙ্গে কানেক্টেড না, শুধু একটা ছোট্ট পার্ট অফ তন্ত্র ইজ ব্ল্যাক ম্যাজিক, যেটার সত্যতা নিয়ে আমার কোনো এক্সপিরিয়েন্স নেই। ওকে, যেটা সত্যতা নিয়ে আমার কোনো এক্সপিরিয়েন্স নেই, আমি তার সত্যতাকে চ্যালেঞ্জ করছি না, বাট আমার কোনো এক্সপিরিয়েন্স জীবনে ঘটেনি, বা আমার দেখা পরিচিত লোকের সঙ্গেও এইরকম এক্সপিরিয়েন্স ডিরেক্টলি আমি করতে দেখিনি। কিন্তু আমি যখন আমার গুরুর সঙ্গে আমার দেখা হয়, সে গুরু কিন্তু আমাকে একটা সম্পূর্ণ অন্য দিক দেখায়, এবং আমি খুবই লাকি যে আমি একজন এরকম গুরুকে পেয়েছিলাম। তো এই যেই সময়টা তুই কথা বলছিস আর কি, তুই তোর গুরুর সঙ্গে ছিলি, এটা কত সাল আগে? 2014 এন্ড 14-15, which is not very far. আমি না বেশি দিন নয়। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি এই ডিউরেশনটা কত দিনের? ডিউরেশনটা 27 দিনের মাত্র। আমি 27 দিনই ওনার সঙ্গে ছিলাম, কিন্তু তারপরে ওনার সঙ্গে যোগাযোগ বা কানেকশন থেকেই গেছে, সেটা তো থেকে যাওয়ারই কথা বা থেকে যাওয়াই উচিত। আমি কিন্তু আমার গুরুকে চুজ করিনি, আমার গুরু আমাকে চুজ করেছিল। আচ্ছা, এখানে একটা ব্যাপার বলে, এটাই কি নর্মাল প্র্যাকটিস? না, এটা ব্যাপারটা বলে হলো যে আইদার তোমার মধ্যে যদি গুরুর চাহিদা খুব থাকে, মানে গুরুর খোঁজার যদি তোমার ওই ইন্টেনশনটা যদি খুব স্ট্রং হয়, তাহলে ইউ উইল ফাইন্ড এ গুরু, আর একজন গুরু যে নাকি তার একটা ঠিকঠাক শিষ্যকে খুঁজছে, সে তোমাকে খুঁজে নেবে। তো আমার ক্ষেত্রে এই পয়েন্টটা তৈরি হয়েছিল কামাখ্যা টেম্পলে, ওনার সঙ্গে দেখা হয়, এবং উনি এসে কাহা সে আ রা হ্যায়, ক্যা কর রা হ্যায়, ওই হিন্দিভাষী গুরু, কাহা যা রা হ্যায় বলে আমার সঙ্গে কথা বলা শুরু করলো, তারপর উনি আমাকে নিয়ে গেলেন। তো এনিওয়ে, আমি কিন্তু ওনার থেকে যেটা পেলাম সেটাই সম্পূর্ণ আলাদা, কারণ আমারও মনে হয়েছিল অঘরীতন্ত্রীটা তো মাংস খায়, মানুষের মাংস খায়, এটাই তো বেসিক আইডিয়া আমাদের। কিন্তু আসলে না, এভরি স্পিরিচুয়াল প্র্যাকটিস ইজ ক্রিয়েটেড টু লিড টু অনলি ওয়ান পার্টিকুলার এম, বা একটা পার্টিকুলার লক্ষ্যতে নিয়ে যায়, সেটা হলো মোক্ষ। মোক্ষ মানে কি? স্যালভেশন বা সিদ্ধি লাভ, যেটাকে বলে। এবার এই সিদ্ধি লাভের মধ্যে অনেকে অনেক কথা বলে। সিদ্ধি মানে কি? আমি একটা সিদ্ধি লাভ করলাম, সেটাতে আমি কিছু ক্ষমতা পেলাম। দ্যাট ইজ নট হোয়াট তন্ত্র ইজ অল অ্যাবাউট। তন্ত্র কিন্তু আসলে, তন্ত্র মানে হলো শরীর, মানে তন্ত্র কথাটার সঙ্গে কানেক্টেড হলো তান মানে হলো শরীর। এবং আমাদের দেখবি, যখন আমরা বাংলায় পড়ি বা হিন্দিতে বা সংস্কৃতে দেহতন্ত্র বলা হয়, দেহযন্ত্র বলা হয় না। যেমন দেহর সঙ্গে তন্ত্র শব্দটা কানেক্টেড, দেহতন্ত্র বলি আমরা বলি পৌষ্টিক তন্ত্র। হ্যাঁ, এই তন্ত্র কথাটার সঙ্গে কানেকশনটা কিন্তু প্রধানত দেহের। এবং যদি আমরা ঐতিহাসিকভাবে দেখি, তাহলে ঐতিহাসিকভাবেও কিন্তু তন্ত্রের প্রধান উদ্ভব যদি বলি, তাহলে সেটা এক্স্যাক্ট ডেট করা যায় না, কারণ এরকম কোনো এক্স্যাক্ট ইতিহাস নেই। বাট পঞ্চম আর মানে ষষ্ঠ শতাব্দীতে সম্ভবত তন্ত্রের প্রথম লিঙ্ক পাওয়া যায়, এবং সেখানে বিভিন্ন ধরনের মানে বিভিন্ন রকম ধর্মেই তন্ত্রের প্রভাব বা তন্ত্রের উল্লেখ পাওয়া যায়। একটা হলো প্রথম কথা হিন্দু ধর্ম, বা হিন্দু ধর্ম মানে যেটাকে এখন সবাই সনাতন ধর্ম বলে। বৌদ্ধ ধর্মে তন্ত্রের বিরাট একটা এরিয়া আছে, যেটাকে বজ্রযান বৌদ্ধ ধর্ম বলে, বজ্রযান ওয়ে অফ বৌদ্ধ ধর্ম বলে। তাছাড়া বইয়ের যদি বই বলিস, তাহলে প্রথম বই বোধহয় পাওয়া যায় কুলনির্বাণ তন্ত্র। সেটা ডেট করা এক্স্যাক্টলি সম্ভব না, বাট ওই রকম মানে তন্ত্রের ব্যাপারে কথা প্রথম শুরু হয়। তা আমি যেটা বুঝতে পারি প্রথম গিয়ে,
এই ভদ্রলোকের থেকে প্রথম যখন আমি বোঝা শুরু করি বা আমাকে যখন বলা শুরু করে, প্রাথমিকভাবে আমার যেটা মনে হলো যে দ্য আইডিয়া অফ ইন্ডিয়ান তন্ত্র ইজ সো কানেক্টেড টু সেক্সুয়াল জিনিসপত্র, ব্ল্যাক ম্যাজিক, হ্যাঁ, কিছু কিছু এমন রিচুয়াল যেটা একটুখানি মানে একটুখানি ভয়ের রিচুয়াল, বাট আলটিমেটলি কোনোটাই কিন্তু কোনো পয়েন্টেই এই কথাটা খুব একটা ইম্পর্ট্যান্ট হয়ে ওঠেনি আমার, অন্তত আমার গুরুর সঙ্গে আমার এই পুরো ইন্টারাকশনে। আমার ক্ষেত্রে পুরোটাই হয়েছে যে তোমার নিজের ইন্টারনাল সেলফটাকে কি করে তুমি ক্লিন করবে, দ্যাট ইজ দ্য আইডিয়া অফ তন্ত্র আমার কাছে। দ্যাটস দ্য অরিজিনাল আইডিয়া বিহাইন্ড ইট। হ্যাঁ, এবং পুরোটাই শিব শক্তি। তার মানে তোমার শরীরের মধ্যে বা তোমার সাইকোলজিতে আমরা যদি বেসিক হিসাব করি যে আমরা কিন্তু প্রত্যেকেই ফেমিনাইন আর ম্যাসকুলিন এনার্জির সংমিশ্রণ। আমাদের ফেমিনাইন এনার্জিটা সেটাকে আমরা পুরুষ হিসেবে যদি অ্যাড্রেস করি এবং যদি আমাদের ভেতরে এই শিব শক্তির প্রপার একটা ব্যালেন্স করতে পারি, তাহলে উই বিকাম বেটার হিউম্যান বিংস। এবং যত বেটার হতে পারবো, আমার গুরু সবসময় বলতো যে তুমি যত নিজের অন্তর প্রক্ষালন করতে পারবে, তত মানে অন্তর্শুদ্ধি যেটাকে বলবো, যত করতে পারবে তত তোমার মৃত্যুটা ইজি হবে। আচ্ছা আচ্ছা, এটা আমার গুরু সবসময় বলতো, মৃত্যুটা ইজি হবে, কারণ তোমার বাকি পৃথিবীর যে মানে হিংসা, দেশ, একে দেখে এনভি করা, ওকে দেখে করা, এই যে খুব যেগুলো খারাপ ইমোশন, সেগুলো থেকে আস্তে 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 বেরিয়ে আসার একটা প্রসেস, যেটা আমার কাছে এটা হয়েছে। আর তোর গুরু কখনো আফটার লাইফ সম্বন্ধে কিছু বলেছে? উনি সবসময় মেটাফোরে কথা বলতেন। আচ্ছা, কীরকম মেটাফোর? ধর একটা মেটাফোর দিই, প্রচণ্ড ইন্টারেস্টিং লেগেছিল আমার। উনি আমাকে বলতো, তু শিব মে মানতা হ্যায়? আমি বললাম, মুঝে পাতা নেই হ্যায়। তখন বলছে, আচ্ছা ঠিক আছে, তোকে জানতে হবে না। আমি বাংলাতেই বলছি, হিন্দিতে বলছি না। তো তোকে জানতে হবে না, বাট শিবকে নীলকণ্ঠ বলা হয়? বললাম হ্যাঁ। কেন বলা হয় নীলকণ্ঠ? বিষ পান করেছিলেন, বিষ পান করে ওটাকে গলায় ধরে রেখেছেন। আমার গুরু বলতো, আচ্ছা শব্দ ব্রহ্ম, এই বিষয়টা তো সবাই জানে, এবং আজকের জীবনে প্রত্যেকের জীবনে এটা তো হচ্ছে যে কখনো না কখনো আমরা এমন কোনো কথা কাউকে বলে দিচ্ছি যেটা তার খুব খারাপ লেগেছে। তো বলেছে, এই ধরনের শব্দগুলোকে যদি বিষ ভাবি, সেটা আমাদের গলায় ধারণ করা উচিত। ওকে। এবং বলেছিল সেইটা যাতে ঠান্ডা থাকে সেজন্য একটা সাপ জড়িয়ে রাখা উচিত, যাতে ওইটা কখনোই বেরিয়ে না আসে। তো বিষ অ্যাকচুয়ালি আমাদের মধ্যে থাকবে, সেটাকে ধারণ করতে হবে। এরকম মেটাফোরে কথা বলতো আমার সঙ্গে। তো আফটার লাইফের কথা যখন ওনাকে জিজ্ঞেস করেছি যে আচ্ছা আপনি বলছেন যে আমি মারা গেলাম আর মৃত্যুটা শান্তির হবে, তো তারপরে কি হবে? বলে, कल किसने देखा है, कल क्या होगा तुझे पता है? बोला नहीं पता। बोले मरने के बाद क्या होगा तुझे पता है? नहीं पता। बोले मुझे भी नहीं पता। আর এমনভাবে বলবে না, তুই বুঝতে পারবি যে ওর আইডিয়াটা কিন্তু ইজ ভেরি ক্লিয়ার, বাট হি ডাজন্ট ওয়ান্ট টু সে দ্যাট। এখন বলতে চায় না ও, হয়তো পরবর্তীতে কোনো সময় গিয়ে বললো। অনেক এমন অনেক কনসেপ্টের কথা আমাকে বলেছে, যে কনসেপ্টগুলোতে আফটার লাইফের সত্যতাকে আবার উনি ভ্যালিডেট করেছেন। আবার কোনো সময় যে অত ভেবেলাম নেই, এই জীবন আছে, তো এই জীবনটাকে নিজের মতো করে সুন্দর করে কাটা, বাকিটা দেখা যাবে বলেছে। আমাকে আরেকটা খুব অদ্ভুত কথা বলেছিল আফটার লাইফ নিয়ে, মনে পড়লো। বলেছিল যে আফটার লাইফ যদি থাকে, ভালো কথা, তাহলে এই জন্মের তোর যে সংস্কার, এই জন্মের তোর যা পুণ্য অর্জন বা তোর যা লাইফস্টাইল, সেটা তার মানে পরের জন্মে তোর কাজে দেবে। বলে হ্যাঁ। বলে পরের জন্মে কাজে দেওয়ার জন্য করছিস না এই জন্মে ভালো থাকার জন্য করছিস? দ্য পয়েন্ট ইজ সিমিলার, যে তুমি এই জন্মে ভালো থাকার জন্য তুমি নিজেকে শুদ্ধ করার চেষ্টা করো, নিজের ইয়েটাকে, নিজের ইনার সেলফটাকে শুদ্ধ করার চেষ্টা করো। পরের লাইফে ভালো হলে ভালো, না হলে এই লাইফে তো ভালো আছোই তুমি, ভালো আছো, দ্যাটস ফর তো শিওর। আজকে আমি জানি না, আমি আজকে প্রথমেই বলেছিলাম যে আজকের এপিসোডটা হবে একটু ভিন্ন, আর দ্য রিচনেস অফ দিস এপিসোড ইজ অনেকগুলো নতুন জিনিস জানতে পারলাম, এবং সবকটা যদি একটা লজিক্যাল থট প্রসেস দিয়ে যদি দেখা যায়, নতুনভাবে জানা একদমই যেতে পারে। আমরা তো তাই জানলাম বা আমরা তাই বুঝলাম। আপনারা যদি অন্য কোনো কমেন্ট থাকে তাহলে ডেফিনেটলি আমাদের কমেন্ট সেকশনে প্লিজ জানাবেন। অ্যান্ড থ্যাংক ইউ অরুণব সো মাচ, তুই তোর এই বিজি স্কেজুলের মধ্যে তুই
শিলিগুড়িতে এসেছিস এবং আমরা তোকে ধরপাকড় করে বসিয়ে দেওয়া। আরে থ্যাংক ইউ, না না খুবই ভালো লাগলো, খুবই মজা লাগলো আড্ডা মেরে। আমি পার্সোনালি বলে দিই, আমার এটা বলার অভ্যাস তো হচ্ছে বেশি, এটা হলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এরকম ভালো ভালো কন্টেন্ট এই চ্যানেলে আসতেই থাকবে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম যদি এই কন্টেন্টটা ভালো লেগে থাকে তাহলে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। একটা লাইক বাটন আছে, ওই লাইক বাটনটা প্রেস করলে ইউটিউব এই ভিডিওটাকে একটুখানি পৌঁছে দেবে আগে। যদি আপনাদের মনে হয় এই ভিডিওটার মধ্যে সেই ক্ষমতা আছে, লাইক করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব, যেটা বললাম, সাবস্ক্রাইব করলে সুবিধা হবে সবার। দেখলি, আমার মনে হয় আর আমার কিছু বলার নেই। He has already concluded the show. See you on the next episode. Stay tuned with Xphere.